শুভ দর্শক, আজকে আলোচনা করব হিউম্যান সেল নিয়ে। মোটামুটি ভাবে সবাই জানে সেল হচ্ছে কোন একটি লিভিং অর্গানিজমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট, অর্থাৎ গাঠনিক এবং কার্যিক একক। জীবদেহের একেবারে বেসিক ইউনিট হচ্ছে সেল। সেলের এত ছোট যে একে খালি চোখে দেখা যায় না, সেলকে শুধুমাত্র মাইক্রোস্কোপের নিচেই দেখা যায়। সেল শব্দটি ল্যাটিন সেলা শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে স্মল রুম, অর্থাৎ সেলকে একটি ছোট রুমের সাথে তুলনা করা হয়। গঠনের উপর ভিত্তি করে সেল দুই প্রকার। প্রথমটি হচ্ছে ইউক্যারিওটিক সেল, অর্থাৎ যে সেলের নিউক্লিয়াস সুগঠিত সেগুলো হচ্ছে ইউক্যারিওটিক সেল, এবং নাম্বার 2 হচ্ছে প্রোক্যারিওটিক সেল। যে সেলের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদের প্রোক্যারিওটিক সেল বলে। এই সমস্ত প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াসকে নিউক্লিয়য়েড বলে। সাধারণত এককোষীয় অর্গানিজম যেমন ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক সেল দিয়ে গঠিত। প্রোক্যারিওটিক সেলের যে রাইবোজোম 50S এবং 30S নামক দুটি সাব ইউনিট মিলিত হয়ে তৈরি হয়। অপরদিকে ইউক্যারিওটিক সেলের রাইবোজোম 60S এবং 40S রাইবোজোমাল সাব ইউনিট দিয়ে গঠিত হয়। এই সাব ইউনিট সম্বন্ধে এখানে বলার কারণ হচ্ছে, যখন অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করা হবে তখন সাব ইউনিট গুলোর বিষয় চলে আসে। এখন কথা হচ্ছে সেল কি করে। সেলের অন্যতম কাজটি হচ্ছে প্রোটেকশন দেওয়া। যেমন স্কিনের যে সেলগুলো, এগুলো আমাদের বডিকে প্রোটেকশন দেয়। এছাড়া বিভিন্ন অর্গানের বাইরে যে সেলগুলো থাকে সেগুলো একটি অর্গানকে প্রোটেকশন দেয়। মেটাবলিজমের মাধ্যমে এনার্জি তৈরি করে। বিভিন্ন মেটাবলিক প্রসেস গুলো থেকে যে ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় সেগুলোকে বের করে দিতে পারে এই সেল, রিপ্রোডাকশন করতে পারে। আজকে আমরা আলোচনা করব হিউম্যান সেল অর্থাৎ ইউক্যারিওটিক সেল নিয়ে। হিউম্যান সেলের আবার দুটি ফাংশনাল ডিভিশন থাকে। একটি হচ্ছে সোমাটিক সেল বা বডি সেল, দ্বিতীয়টি হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল বা সেক্স সেল। আমরা ধারাবাহিকভাবে সেলের বিভিন্ন পার্ট এবং তাদের যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেলের একেবারে বাইরে যে পর্দা সেলের ভিতরে অর্গানেলগুলোকে ধারণ করে রাখে তাকে সেল মেমব্রেন বলে। এটি বাইরের পরিবেশ থেকে ভিতরের অর্গানেল সাবস্টেন্স গুলোকে আলাদা করে রাখে। সেল মেমব্রেন একটি ডাবল লেয়ার বা দুই স্তর বিশিষ্ট ফসফোলিপিড পর্দা দিয়ে তৈরি। ফসফোলিপিড হচ্ছে ফসফেট এবং লিপিড দিয়ে তৈরি একটি অবস্থা যার দুটি পার্ট থাকে। একটি হচ্ছে হেডের মতো ফসফেট পার্ট, যাকে আমরা ফসফেট হেড হিসেবে চিনি। ফসফেট দিয়ে গঠিত এই অংশটি হাইড্রোফিলিক অর্থাৎ ওয়াটার সলিউবল। এটি মোস্টলি পোলার অর্থাৎ চাপযুক্ত, এবং পিছনের লেজের মতো যে অংশটি থাকে যা ফ্যাটি অ্যাসিড বা লিপিড দিয়ে তৈরি, যা মোস্টলি চার্জবিহীন অর্থাৎ নন পোলার। এই ফ্যাটি অ্যাসিড টেইলটি হাইড্রোফোবিক, যা পানিকে পছন্দ করে না। ফসফোলিপিডের এই অংশটি ফ্যাট সলিউবল, তাই এদিক দিয়ে ফ্যাট পাস করতে পারে। এরকম দুটি ফসফোলিপিড লেয়ার পাশাপাশি থেকে সেল মেমব্রেন তৈরি করে, যে কারণে সেল মেমব্রেনের মাঝের অংশটি দিয়ে কোনো ওয়াটারি ফ্লুইড বাহির থেকে ভিতরে কিংবা ভেতর থেকে বাইরে যেতে পারে না। ফ্যাটি অ্যাসিডের টেইল দুটি এখানে ব্যারিয়ার হিসেবে কাজ করে। কিন্তু লিপিড সলিউবল হওয়ায় কিছু লিপিড সলিউবল সাবস্টেন্স যেমন পানি, কার্বন ডাই অক্সাইড, অ্যালকোহল এগুলো চাইলেই সহজে কোনো ধরনের বাধা ছাড়াই প্রবেশ করতে পারে কিংবা বের হতে পারে। এজন্য সেলের মেমব্রেনকে আংশিক ভেদ্য বা সেমি পারমিয়েবল মেমব্রেন বলে। সেলের অন্যতম একটি সাবস্টেন্স হচ্ছে সাইটোপ্লাজম। সেলের ভিতরে এবং নিউক্লিয়াসের বাইরে জেলির মতো যে ওয়াটারি সাবস্টেন্স এবং অর্গানালিগুলো থাকে তাদের একত্রে সাইটোপ্লাজম বলে। এখন এই সাইটোপ্লাজমের মধ্যে অর্গানালিগুলোকে বাদ দিলে শুধুমাত্র ফ্লুইড যে পোর্শনটি থাকে তাকে সাইটোসল বলা হয়। এই সাইটোসলে বিভিন্ন ধরনের আয়ন, এনজাইম, কার্বোহাইড্রেট, প্রোটিনস এবং বিভিন্ন ধরনের লবণ, এছাড়া অনেক আরএনএ অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড মিশ্রিত অবস্থায় থাকে। এই সাইটোপ্লাজমে কি কি থাকে সেগুলো আমরা এখন একটু দেখি। প্রথমে যদি দেখি, সাইটোপ্লাজমের একটি গুরুত্বপূর্ণ অর্গানালি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার। একটি হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অপরটি হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাফ হবার কারণ হচ্ছে এর গায়ে অসংখ্য দানাদার রাইবোজোম থাকে। এই রাইবোজোমে
নিউক্লিয়াস থেকে মেসেঞ্জার আরএনএ এসে প্রোটিন সিনথেসিস করে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই অংশে লাইসোজোমাল প্রোটিন, মেমব্রেনের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রোটিন তৈরি হয়, আবার এক্সট্রা সেলুলার ফ্লুইডের জন্য কিছু প্রোটিন এখানে তৈরি হয়। এছাড়া রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফোল্ডিং করা, অর্থাৎ শুধু প্রোটিন তৈরি করলেই হবে না, সেটিকে অ্যাক্টিভ ফর্মে নিয়ে যাওয়ার জন্য যে ফোল্ডিং প্রসেসটি আছে সেই ফোল্ডিং করার কাজটি করে থাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং প্যাকেজিং করে সেটি ভেসিকলের মাধ্যমে টার্গেটেড স্থানে পাঠিয়ে দেয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সম্পূর্ণ ভিন্ন। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে বলে একে রাফ দেখায়, কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোন ধরনের রাইবোজোম থাকে না, যে কারণে একে মসৃণ দেখায়। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মূল কাজ হচ্ছে লিপিড সিনথেসিস করা, ফসফোলিপিড তৈরি করে এবং কোলেস্টেরল তৈরি করে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকা CY450 এনজাইম অর্থাৎ সাইটোক্রোম 450 এনজাইম সরাসরি ডিটক্সিফিকেশনের সাথে জড়িত। এখন কথা হচ্ছে এই ডিটক্সিফিকেশনটা আসলে কি? সেলের ভিতরে বিভিন্ন ধরনের মেকানিজম হয়, সেটা এই মেকানিজমের কারণে অনেক টক্সিক সাবস্টেন্স তৈরি হয়, আবার এরকম কিছু টক্সিক এলিমেন্ট বাইরে থেকে সেলের ভিতরে প্রবেশ করে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকা সাইটোক্রোম 450 এনজাইম এই টক্সিক সাবস্টেন্স গুলোকে ভেঙে নন টক্সিক সাবস্টেন্সে পরিণত করে। এই এনজাইম সবচেয়ে বেশি থাকে হচ্ছে লিভারে। এছাড়া স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট মেটাবলিজম। বডিতে গ্লুকোজের পরিমাণ যখন বেড়ে যায় তখন লিভার এবং স্কেলিটাল মাসেল সেগুলোকে গ্লাইকোজেন রূপে স্টোর করে। যখন বডিতে গ্লুকোজের ঘাটতি দেখা দেয় তখন এই গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করে। স্মুথ এন্ডোপ্লাজমিক থাকা গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইম গ্লুকোজ 6 ফসফেটকে গ্লুকোজে কনভার্ট করে। এছাড়া সেলে স্মুথ এন্ডোপ্লাজমিকের মতো আরো কিছু রেটিকুলাম পাওয়া যায়, যেগুলো মাসেলে বেশি পাওয়া যায়। আমরা জানি মাসেলের যে কন্ট্রাকশন এর জন্য বেশি দরকার হচ্ছে ক্যালসিয়াম। সার্কোপ্লাজমিক রেটিকুলামে থাকা ক্যালসিয়াম এটিপিএজ এনজাইম ক্যালসিয়ামকে এর ভিতরে স্টোর করতে কাজ করে। গোলগি অ্যাপারাটাস মূলত ট্রান্সপোর্টেশনের কাজ করে থাকে। এছাড়া সেলের আরেকটি গুরুত্বপূর্ণ অর্গানেল হচ্ছে লাইসোজোম। লাইসোজোমের ভিতরে অনেক হাইড্রোফিলিক এনজাইম থাকে যা প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট সিনথেসিসের জন্য কাজ করে, যেমন প্রোটিয়েজ এনজাইম যা প্রোটিন সিনথেসিস করে, নিউক্লিয়েজ এনজাইম যা অ্যামিনো অ্যাসিডকে সিনথেসিস করে, লাইপেজ এনজাইম যা লিপিড সিনথেসিসে কাজ করে, গ্লুকোলিয়েজ এনজাইম যা কার্বোহাইড্রেট সিনথেসিস করে। এছাড়া লাইসোজোমের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোন একটি অর্গানেলের বয়স শেষ হয়ে গেলে বা ড্যামেজ হয়ে গেলে অটোফেজি প্রসেসের মাধ্যমে নিজের মধ্যে টেনে নেয় এবং তাকে ডিস্ট্রয় করে ফেলে। আবার কোন সেল সিভিয়ারলি ড্যামেজ হলে সেটা যদি রিকভারির সুযোগ না থাকে তবে লাইসোজোম কি করে, নিজে নিজে ব্লাস্ট হয়ে যায় এবং পুরো সেলটাকে সে ধ্বংস করে ফেলে। এই পদ্ধতি বা প্রসেসকে বলে অটোলাইসিস। দেখা যায় যে সমস্ত সেলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার সাথে জড়িত, যেমন ধরেন হোয়াইট ব্লাড সেল বা WBC, সেখানে কিন্তু লাইসোজোম থাকে না। এছাড়া সেলের গুরুত্বপূর্ণ আরেকটি অর্গানেল হচ্ছে পারক্সিজোম। আমাদের বডিতে বিভিন্ন প্রয়োজনে প্রতিনিয়ত অনেকগুলো কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয়। কিছু বিক্রিয়ায় প্রয়োজনীয় অক্সিজেনের পাশাপাশি অপ্রয়োজনীয় সুপার অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, তারপরে দেখা যাচ্ছে এরকম কিছু হাইড্রোক্সিল তৈরি হয়। এই অপ্রয়োজনীয় মলিকুলকে বলা হয় ফ্রি রেডিক্যাল। এই ফ্রি রেডিক্যাল গুলো সেলের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেলের পারক্সিজেনে থাকা ক্যাটালেজ নামক এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেনে কনভার্ট করে। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়ার দুটি লেয়ার থাকে, আউটার লেয়ার এবং ইনার লেয়ার। ইনার লেয়ারটি ফোল্ডেড অবস্থায় থাকে। মাইটোকন্ড্রিয়া কি কাজ করে? মাইটোকন্ড্রিয়া ATP তৈরি করে, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে। মাইটোকন্ড্রিয়া হিম তৈরি করে, যা রেড ব্লাড সেলের ফর্মেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিভিন্ন মেটাবলিক রিঅ্যাকশনের মাধ্যমে সেলের অভ্যন্তরে যে অ্যামোনিয়া তৈরি হয়, এই অ্যামোনিয়াকে ভেঙে ইউরিয়া তৈরি করে। এই ইউরিয়া পরবর্তীতে ইউরিনেশনের মাধ্যমে বডি থেকে বের হয়ে যায়।
এছাড়া নন কার্বোহাইড্রেট সোর্স যেমন ফ্যাটি অ্যাসিড বা প্রোটিন থেকে গ্লুকোজ তৈরি করতে পারে এই মাইটোকন্ড্রিয়া। এই প্রসেসটাকেই বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। মাইটোকন্ড্রিয়া কিটোন বডি তৈরি করে। অ্যাসিটাইল কো এ থেকে কিটোন বডি তৈরির এই প্রক্রিয়াকে কেটোজেনেসিস বলে। রাইবোজোম, সেলে দুই ধরনের রাইবোজোম থাকে। এক ধরনের রাইবোজোম থাকে নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে। আরেক ধরনের রাইবোজোম যেগুলো সাইটোসলিড ফ্রি অবস্থায় থাকে। এই রাইবোজোম সাধারণত রাইবোজোমাল আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি হয়। রাইবোজোমের গঠন যদি আমরা একটু দেখি, এর দুটি পার্ট থাকে। এই পার্টগুলোকে বলা হয় সাব ইউনিট। হিউম্যান বডিতে যে রাইবোজোমাল সাব ইউনিট থাকে, এর বড় অংশটি হচ্ছে 60S রাইবোজোমাল সাব ইউনিট এবং ছোটটি হচ্ছে 40S রাইবোজোমাল সাব ইউনিট। রাইবোজোম প্রোটিন সিনথেসিসের সময় মেসেঞ্জার আরএনএ কে ট্রান্সপোর্ট আরএনএ এর সাথে যুক্ত করে প্রোটিন তৈরি করে। ব্যাকটেরিয়াতে এই সাব ইউনিটকে বলা হয় যথাক্রমে 50S এবং 30S রাইবোজোমাল সাব ইউনিট। মাইক্রোফিলামেন্টস, সেলের ভিতরে অনেক মাইক্রোফিলামেন্ট থাকে। আমরা জানি মাসেল কন্ট্রাকশনের জন্য অ্যাক্টিন এবং মায়োসিন নামে দুটি সাবস্টেন্স কাজ করে। তো এই মাসেল কন্ট্রাকশনের জন্য অ্যাক্টিন এবং মায়োসিনকে অ্যাক্টিভ করে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। শরীরের কোন স্থানে যদি প্যাথোজেনিক অ্যাটাক হয়, তবে সেই প্যাথোজেনকে ধ্বংস করে গিলে খায় হচ্ছে হোয়াইট ব্লাড সেল। এই হোয়াইট ব্লাড সেলকে টার্গেটেড স্থানে নিয়ে যাওয়া এবং ফ্যাগোসাইটোসিস ঘটানোর যে প্রক্রিয়াটি, এটিকে নিয়ন্ত্রণ করে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। এছাড়া সেলের নিজস্ব বৃদ্ধির জন্য যে বিভাজন, সেখানেও কাজ করে মাইক্রোফিলামেন্ট গুলো। এছাড়া সেলে আরো কিছু ফিলামেন্ট আছে যেগুলো সেলের সাথে সেলের ভিতরে বিভিন্ন অর্গানেলি গুলোর বিন্যস্ত রাখার কাজে নিয়োজিত থাকে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ অর্গানেলি হচ্ছে মাইক্রোটিউবিউলস। সেলের ভিতরে বিভিন্ন ট্রান্সপোর্টের কাজ করে থাকে এই মাইক্রোটিউবিউলস গুলো। সাইটোস্কেলিটন বলতে আমরা এই সমস্ত ফিলামেন্ট এবং মাইক্রোটিউবিউলস গুলোকে বুঝে থাকি। নিউক্লিয়াস, এবার আমরা সেলের সব থেকে বড় যে অর্গানেলি সেটি নিয়ে আলোচনা করব। সব থেকে বড় অর্গান হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ডাবল লেয়ার মেমব্রেন থাকে। দুই স্তর বিশিষ্ট এই মেমব্রেনকে বলে নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়াসের এনভেলপের বাইরের গায়ে অসংখ্য দানাদার রাইবোজোম অ্যাটাচড অবস্থায় থাকে। প্রোটিন সিনথেসিসের সময় নিউক্লিয়ার ডিএনএ কনভার্ট হয়ে এমআরএনএ তৈরি করে। এই এমআরএনএ এর বাইরে এসে অ্যাটাচড রাইবোজোমে অবস্থান করে এবং পরবর্তী ধাপে তা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আরএনএ এর সাথে মিলে প্রোটিন সিনথেসিস করে। নিউক্লিয়াসের ভিতরে আরো থাকে নিউক্লিওলাস, ক্রোমাটিন, মেমব্রেনের নিউক্লিয়ার পোর। এই নিউক্লিয়ার পোর বাইরের এবং ভিতরের সাবস্টেন্স গুলো আদান প্রদানে কাজ করে। নিউক্লিওলাস আরএনএ তৈরিতে কাজ করে, রাইবোজোম তৈরি করে। নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে যা ডিএনএ অর্থাৎ ডিঅক্সিনিউক্লিক অ্যাসিড নামক রাসায়নিক পদার্থ দিয়ে সুতার মতো বিন্যস্ত থাকে। হিউম্যান সেলে 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম গুলো একটি প্যাটার্ন স্ট্রাকচারে গঠিত হয়, একে ক্রোমাটিন বলে। ক্রোমাটিন এর ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ তৈরি করে। ডিএনএ ট্রান্সক্রিপশনের মাধ্যমে মেসেঞ্জার আরএনএ তৈরি করে। অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াটি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন এবং ডিএনএ থেকে আরএনএ তৈরির যে প্রক্রিয়াটি, এটিকে বলা হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন। তো এই হচ্ছে সেল নিয়ে আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।